আচ্ছা, আমরা শুরু করে দেই, কারণ আরো দেরি করলে সমস্যা হয়ে যাবে। আমরা গতদিন ডেপ্রিসিয়েশনের যে অঙ্ক করছিলাম সেখানে ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু পি ইন্টু 1 - r হোল টু দি পাওয়ার n, আর আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ছিল এ বা ভি ইকুয়াল টু পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। তাহলে দুটোর ভিতর ডিফারেন্স হলো শুধু আর এর আগে প্লাস মাইনাস। যদি প্লাস থাকে তাহলে ওইটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, আর যদি মাইনাস থাকে ওইটা ডেপ্রিসিয়েশনের ফর্মুলা, ডেপ্রিসিয়েশন রিডিউসিং ব্যালেন্স মেথডে। আশা করি আপনাদের খেয়াল আছে। এখন ডেপ্রিসিয়েশনের যে ফর্মুলাটা v ইকুয়াল টু v means book value equal to purchase price, initial price within bracket 1 minus rate of depreciation whole to the power n is the number of years, মানে আপনি কয় বছর পরে বুক ভ্যালু চাচ্ছেন। এখানে আননোন আছে হচ্ছে মোট 4টে, ভি, পি, আর এবং এন। এখন যে কোনো 3টের মান যদি দেওয়া থাকে তাহলে আপনি আর একটা বের করে ফেলতে পারবেন। যেমন যদি পি, আর এবং এন এর মান দেওয়া থাকে তাহলে ভি এর মান বের করতে পারবেন, এটা আমরা আগের এক্সাম্পলে দেখেছি। আবার যদি বলে যে বুক ভ্যালু এত, পারচেস প্রাইস এত, এন ইকুয়াল টু এত বছর, রেট অফ ডেপ্রিসিয়েশন কত, আর এর মান, সেটাও আপনি পারবেন করতে। একটা জায়গায় যেখানে হচ্ছে যে পাওয়ার যেটা আছে এন, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইয়ার্স, এই এন বের করতে দিলে এই জায়গাটায় একটু জটিলতা চলে আসে এবং সেখানে লগ এর হেল্প নিতে হয়। এই এক্সাম্পলটা হচ্ছে ওই ধরনের একটা এক্সাম্পল। এখানে সেই জন্য এক্সাম্পলটাই বলছে যে এখানে এই অঙ্কটা আমি জানি না এটা এই বইতেই কোত্থেকে নিচ্ছি, তো দেখেন যে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং এ আছে কিনা। এখানে অঙ্কটা বলছে যে হাউ লং ইট উইল টেক ফর দ্য ভ্যালু টু ড্রপ এ পার্টিকুলার লেভেল। এই পর্যন্ত কিন্তু এক্সাম্পলের কিছু না। এই যে আমরা যে এক্সাম্পলটা এখানে দিলাম এখান থেকে এই পর্যন্ত, এইটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলা আছে যে এইটা একটা এক্সেপশনাল টাইপের, একটু অন্য টাইপের প্রবলেম, এই জন্য এই দুটো লাইন দেওয়া আছে। তারপরেই হচ্ছে যে সাপোজ এ মেশিন, আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি সবাই? জি স্যার। Suppose a machine valued at £500,000 depreciates at 6% per annum. How many years will it take for its value to reduce to say 100? তার মানে প্রথমে মেশিনটার মূল্য ছিল 5 লক্ষ পাউন্ড, তারপরে 6% হারে ডেপ্রিসিয়েট করে এবং একটা নির্দিষ্ট সময় পরে ওইটার বুক ভ্যালু হয়ে যায় কমে 1 লক্ষ পাউন্ড। তা বলছে যে ওই যে সময়টা, ওই সময়টা কত? এই অঙ্কই সেম ফর্মুলা। এখানে ইনিশিয়াল প্রাইস যেটা পি ইকুয়াল টু 500,000, রেট অফ ডেপ্রিসিয়েশন আর ইকুয়াল টু 6% or 0.06, এনটা চাচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা টাইম, এন্ড দ্য ফাইনাল ভ্যালু ভি এটা ইকুয়াল টু 100,000। তা আমরা জানি ফর্মুলা ভি বা ফাইনাল ভ্যালু ইকুয়াল টু পি ইন্টু 1 - r হোল টু দি পাওয়ার n। এইটাকে তাহলে ফাইনাল ভ্যালু হচ্ছে 100,000, এখানে পি এর মান 500,000, 1 মাইনাস, এখানে দেখেন 1 থেকে 0.06 বাদ দিলে থাকলো 0.94, এইটার পাওয়ার n, আর এখানে 500,000 ইন্টু 0.94 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 লক্ষ। তাহলে এখানে দেখেন আপনি সিম্পলিফাই করলে এটা দাঁড়িয়ে যাবে, যেহেতু আমার আননোন হচ্ছে n, তাহলে 0.94 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 লক্ষ, এর নিচেই চলে যাবে 5 লক্ষ, এটাকে সিম্পলিফাই করলে 0.25। তাহলে 0.94 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 0.2। এখানে n এর মানটা কত? এইটাই কিন্তু আমরা এ পর্যন্ত যে বেসিক ম্যাথটা শিখে আসছি ওখানে কিন্তু এইটা সলিউশন সম্পর্কে কোনো আলাপ করা নেই।
এখন তাহলে এই জায়গাটায় এসে যদি এইরকম সিচুয়েশন দাঁড়ায় যে আপনাকে পাওয়ারের ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা বলবো টেকিং লগস, দুই পাশে আমরা লগ নেব। এখন লগ আপনাদের ক্যালকুলেটরে আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরে লগ এর ইউজ আছে। আমি এখানে শুধু কিভাবে এটা সাজাতে হবে সেটা বলে দিচ্ছি। দুই পাশেই যদি লগ নেই, যে এই পাশে নেব লগ 0.94 টু দি পাওয়ার n, আর এই পাশে নেব লগ 0.2। এই যে এখানে দেখেন, এখন এখানে আমি একটা লাইন মনে হয় কম নিয়েছি। এই এনটাকে আগে, এনটা ছিল হচ্ছে মাথার উপরে, কিন্তু লগ এর যে ফর্মুলা, যে লগ এর যে প্রপার্টি, সেইটা বলে যে লগ এর সঙ্গে যে সংখ্যাটা থাকবে তার যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারটা আলটিমেটলি সামনে গুণের সম্পর্কে চলে যায়, ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ এইটা ছিল 0.94 টু দি পাওয়ার n লগ, তাহলে এনটা চলে যাবে সামনে, হয়ে যাবে n লগ 0.94। আর এই পাশেরটা যেহেতু পাওয়ার কিছু নেই বা 1 আছে, এটা এরকমই থাকবে। তাহলে এখান থেকে দেখেন n ইকুয়াল টু এইটা লগ 0.2 ডিভাইডেড বাই এটা যেহেতু গুণের সম্পর্ক, এটা নিচেই চলে যাবে লগ 0.94। এই জায়গাটায় এসে ক্যালকুলেটর ইউজ করতে হবে। আপনাদের ক্যালকুলেটর থেকে লগ 0.2 এর ভ্যালু বের করবেন, তাকে ভাগ দিবেন লগ 0.94, দেখবেন এই 26.01 আসে n এর মান। তার মানে এটা যেহেতু এই যে 6% এটা আছে পার অ্যানাম, বাৎসরিক, তাহলে n এর মানটাও আসবে বছরে। এটা 26 বছর ধরে নিতে পারেন, 26.01। It will take slightly over 26 years for the value to decline to 100,000. তার মানে এখানে আপনাকে যে জিজ্ঞাসা করছে যে how many years will it take, আপনি বলবেন যে a little or a slightly over 26 years will it take for its value to reduce to 100,000. ব্যাস, অঙ্ক কমপ্লিট। এই অঙ্কটা একটু করবেন, এই লগের ব্যবহার যে কোনো জায়গায়, এমনকি আপনার ওই যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক গুলো আছে, যে মনে করেন যে আমি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলাম, রেট অফ ইন্টারেস্ট 5% আর 5.5%, এই জায়গাটায় বলে দিল যে কত বছর পরে এটা 2 লক্ষ টাকা হবে, তখন কিন্তু কত বছর মানে এন এর মান চাচ্ছে, ওই জায়গায় কিন্তু লগ এর হেল্প নিতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আমরা অন্য স্লাইডে যাই, এইটা দেখেন, এখানেও ঠিক একই টাইপের লগ দেখতে পাচ্ছি আমি। এখানেও হাউ লং উড ইট টেক দ্য মেশিন ইন অ্যাবাভ এক্সাম্পল, উপরের যে এক্সাম্পলটা আছে ওইটাই বলছে যে আমরা তো দেখলাম যে 5 লক্ষ টাকার জিনিসের ভ্যালু কমে 1 লক্ষ টাকা হবে কত বছরে, এই জায়গায় বলছে 1 লক্ষ না, এটা 2.5 লক্ষ টাকা হবে কত বছরে। সেম কেস, আপনি শুধু 1 লক্ষ টাকা 2.5 লক্ষ বসান, এটা 0.94 টু দি পাওয়ার n ইকুয়াল টু, এখানে আগে ছিল 0.2 হয়েছিল, এটা 0.5 হলো, তাহলে ওইভাবেই বসিয়ে করলাম 11.2, দ্যাট ইজ it will take 11.2 years. ব্যাস, অঙ্ক কমপ্লিট। আশা করি বোঝা যাচ্ছে। এরপরে দেখেন, এখানে অনেকগুলো এক্সাম্পল রেখেছি আপনারা আপনাদের সুবিধার জন্য। এইটা একটু দেখেন, এই অঙ্কটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। হ্যাঁ, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, এটা যেহেতু ফর্মুলায় দেখেন প্লাস দেখতেছি, এই কারণে এটা আমি বলতে পারি যে এটা ডেপ্রিসিয়েশনের অঙ্ক না। A man invest pound 3,000 initially and then 1,800 at the end of the first year, second year and third year. তার মানে বলছে যে এই ডিপিএস টাইপের অঙ্ক, মানে প্রথমে আমি 3,000 টাকা জমা দিলাম, তারপরের বছর দিলাম 1,800 টাকা, তারপরের বছরও 1,800 টাকা, তারপরের বছরও 1,800 টাকা, একদম শেষ বছরে যায় 600 টাকা, ফোর্থ ইয়ারের শেষে যায়। বলছে ইফ দ্য ইন্টারেস্ট পেইড অ্যানুয়ালি আর 6.5%, যদি প্রত্যেক বছর আমাকে 6.5% হারে ইন্টারেস্ট দেয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট এট দ্য এন্ড অফ দ্য 5th ইয়ার, 5 বছর পরে ওই এই যে এতগুলো ইনভেস্টমেন্ট করলাম এর ভ্যালুটা কত হবে। তাহলে দেখেন এই অঙ্কটা প্রথমে 3,000, তারপরে 1,800 এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার। তার মানে হচ্ছে এই 1,800 যেটা, এটা 3টে কিস্তি দিলাম 3 বছরে, আর লাস্ট কিস্তি দিলাম 600 এট দ্য এন্ড অফ ফোর্থ ইয়ার। তাহলে এট জিরো টাইমে দিলাম 3,000 পাউন্ড। তাহলে এই 3,000 পাউন্ড, যেহেতু এটা 5 বছরের ইনভেস্টমেন্ট, এই 3,000 কিন্তু ফুল 5 বছর কাটছে।
তারপরের 1800 4 বছর, তারপরের 1800 3 বছর, তারপরের 1800 2 বছর এবং লাস্ট 600 হচ্ছে 1 বছর খাটলো। এইভাবে অঙ্কটাকে সাজিয়েছি আমি। দেখেন এখানে লেট দ্য ভ্যালু বি ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? এই যে 3000 পাউন্ড, এইটা 5 বছর খাটলো, তাহলে 5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 3000 টাকা। 3000 into 1 plus rate of interest, that is 0.065, 6.5%, whole to the power 5. তারপরে 1800 4 বছর, এই যে 1800 into whole to the power 4, তারপরের 1800 3 বছর, এই যে 1 plus 0.065 whole to the power 3, তারপরেরটা 2 বছর, একদম শেষে যে 600, এইটা হলে 1 বছর খাটলো, তারপরে আমার ফান্ড ম্যাচিউর হয়ে গেল। ম্যাচিউর হয়ে এটা আমি ক্যালকুলেশন করে দেখলাম, আমার টাকার পরিমাণ এখন দাঁড়াচ্ছে 11,102 টাকা 20 পয়সা। আমি খাটিয়েছিলাম কত? 3000 আর 3 18 54, তার মানে 8,400 আর 600, তার মানে 9,000 টাকা খাটিয়ে আমি 5 বছরে 11,102 টাকা 20 পয়সা পেলাম। বোঝা গেল অঙ্কটা? জি স্যার। লাস্টে একটা পয়েন্ট আছে সিঙ্কিং ফান্ড। এটা কি জিনিস? পরীক্ষার খাতায় অনেক সময় কোশ্চেনে আসে, পরীক্ষার কোশ্চেনে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ড হচ্ছে দ্যাট টাইপ অফ ফান্ড হুইচ ইজ অ্যাকুমুলেটেড ফর এ ফিউচার ইনভেস্টমেন্ট, ফিউচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এটা কিরকম? মনে করেন যে আপনি 5 বছর পরে একটা মেশিন কিনবেন, ওই মেশিনটা কিনতে 5 বছর পরে 5 লক্ষ টাকা লাগবে, কিন্তু ওই টাইমে একবারে 5 লক্ষ টাকা জোগাড় করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য আপনি এখনকার বিজনেস থেকেই আপনি প্রতি মাসে হোক বা প্রতি বছর হোক একটা করে ফান্ড সরিয়ে সরিয়ে রাখবেন ব্যাংকের একটা ইন্টারেস্ট বেয়ারিং অ্যাকাউন্টে। ইন্টারেস্ট সহ 5 বছর পরে ঠিক ওই টাকাটা 5 লক্ষ টাকা হয়ে যাবে। এই ধরনের ফান্ডকে বলা হয় সিঙ্কিং ফান্ড। A sinking fund is a special type of investment in which a constant amount is investment each year. এখানে each year বলছে, each year যে হইতে হবে এমন কোনো কথা নেই। এটা each day হইতে পারে, each week হইতে পারে, each month হইতে পারে, যে কোনো ধরনের প্যাটার্ন হতে পারে। Usually with a view of reaching a specified value at a given point in the future. এইটা তাহলে সিঙ্কিং ফান্ড কি আমরা দেখলাম। এই যে এইটাও কিন্তু একটা সিঙ্কিং ফান্ডের অঙ্কের মতোই। এখানে বলছে যে প্রত্যেক বছরে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট, এইটার সাথে ওইটা ডিফারেন্স হলো এখানে প্রত্যেক বছর কনস্ট্যান্ট অ্যামাউন্ট না, এটা প্রথমে 3000, তারপরে 3টে কিস্তি 1800, লাস্টেরটা 600। এইটা এই তবে ক্যালকুলেশনটা এইরকম হবে, কিন্তু ওর আবার আলাদা একটা ফর্মুলাও আছে, যেহেতু এটা ইকুয়াল কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট এই জন্য ইসিআর, এই জন্য এটার আলাদা একটা ফর্মুলাও দেওয়া যায়, সেটা আমরা পরে দেখবো। এইটা দেখেন এখানে অঙ্কটা, উপরের অঙ্কটা একটু পড়েন। এই কোম্পানি, এইটা আপনাদের বইতে দেখেন তো আছে কিনা। হ্যাঁ, এইটা সম্ভবত এইটা আপনাদের ইলাস্ট্রেশন 4, ইলাস্ট্রেশন 4 মনে হয় এই অঙ্কটাই। ইলাস্ট্রেশন 4 বইতে যেটা আছে, এটা অনেক ছবি টবি একে বোঝাইতেছে, এটা আপনারা এখানে আচ্ছা, এর আগের অঙ্কটা একটু দেখি। 11,102 টাকা, এই অঙ্কটাই হচ্ছে ইলাস্ট্রেশন 3। এইটা যেটা এই যে উপরে করালাম, এইটা হচ্ছে ইলাস্ট্রেশন 4। ইলাস্ট্রেশন 4, হ্যাঁ এই অঙ্কটা ঠিক আছে। এইটা একটু দেখেন যে এই অঙ্কটা আমরা কিভাবে করলাম। A company needs to replace a machine costing 50,000 pounds in 6 years time. তার মানে 6 বছর পরে একটা মেশিন আমাকে রিপ্লেস করতে হবে যেটার দাম পড়বে 50,000 পাউন্ড। To achieve this, it will make 6 annual investments starting immediately.
at 5.5%. Find the value of the annual payment. এখানে বলছে যে প্রতি বছর আজকে ফার্স্ট এই কিস্তিটা আপনি জমা দেবেন, তারপরে 1 বছর পর পর আপনার 5টা কিস্তি জমা দিয়ে দেবেন। এই 6 অ্যানুয়াল 6টা কিস্তি জমা দিয়ে দেবেন, ঠিক 6 বছর পরে এটা 50,000 টাকা হয়ে যাবে। তাহলে এখানে চিন্তা ভাবনাটাকে কি করবেন দেখেন, এখানে যে কিস্তিটা যাই হোক না কেন সেটা আমরা দেখবো, যে কিস্তিটাই হোক সেই কিস্তিটা হচ্ছে এই প্রথম যে কিস্তিটা আমি ডিপোজিট করব সেইটা ফুল 6 বছর খাটবে 5.5%। দ্বিতীয় কিস্তিটা 5 বছর, তৃতীয় কিস্তিটা 4 বছর, একদম শেষের কিস্তিটা 1 বছর, তারপরে আমার টাকাটা ম্যাচিউর হয়ে যাবে। 6 বছরে 6টা কিস্তি দেওয়ার পরে পরবর্তী বছরের মানে 6th ইয়ারের শেষে গিয়ে আমি এই টাকাটা উঠিয়ে নিতে পারবো, দেখবো যে এটা 50,000ই হয়ে গেছে। এখানে একটা সুবিধা হলো যে যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট, এই জন্য প্রত্যেকটার সাথেই এই যে পি গুণ হবে আর কি। যেমন আপনি যদি আপনার কিস্তিটা যদি পি হয়, তাহলে প্রথম যে পি অ্যামাউন্ট দিলেন, বা মনে করেন কিস্তি হলো 1,000 টাকা, তাহলে প্রথম যে 1,000 জমা দিলেন ওইটা কিন্তু ফুল 6 বছর খাটলো, তাহলে এটা কত হবে? 1,000 into 1 plus 0.055 whole to the power 6 এত হবে। পরবর্তী যে 1,000 সেইটা আবার 1,000 into 1 plus 0.55 whole to the power 5, এইভাবে প্রতি 1,000 আস্তে আস্তে 1 বছর করে কমবে যখন আমি ভবিষ্যতে কিস্তিগুলো জমা দেবো। ঠিক এইভাবেই এই লাইনটা সাজানো হয়েছে। ফার্স্ট প্রথম থেকে পড়েন, লেট দ্য ফার্স্ট ইনভেস্টমেন্ট ইজ পি, যেহেতু আমাকে কিস্তিটাই বের করতে হবে, আমি ধরে নিচ্ছি এটা পি পাউন্ড, and it lasts for 6 years, এটা 6 বছর চলবে। So its final value is p into 1.055 whole to the power 6. The second amount এটা হবে p into 1.055 whole to the power 5. থার্ড অ্যামাউন্ট হবে 1.055 whole to the power 4. এইভাবে লাস্ট যেটা হবে এটা p into 1.055 whole to the power 1। এইটাকেই বলছি যে ওই যে 50,000, এই 50,000 জমাইতে হইলে আমাকে এইভাবে টাকাটা অ্যাকুমুলেট করবে, অর্থাৎ p into 1.055 whole to the power 6 plus p into 1.055 whole to the power 5 plus p into 1.055 whole to the power 4, এইগুলো সবগুলোর ভিতরে p আছে বলে pটা আমি কমন নিয়ে নিয়েছি। এইটাকে ব্র্যাকেটের ভিতরের অংশ যদি ক্যালকুলেটরে আপনি সিম্পলিফাই করেন তাহলে এটা আসবে 7.26689, হয়তো আরো আছে, আমরা ওই পর্যন্তই রেখে দিছি। 5 ঘর, আপনি 4 ঘরও রাখতে পারেন, 12 বেশিও রাখতে পারেন যদি কিছু না বলে। তাহলে 50,000 ইকুয়াল টু এত পি, তাহলে পি ইকুয়াল টু হবে 50,000 ডিভাইডেড বাই এত। এই দেখেন পি ইকুয়াল টু 50,000 ডিভাইডেড বাই 7.2 দিতে 6,881, অর্থাৎ আপনি যদি 6,881 পাউন্ড করে প্রতি বছর জমা করেন 6 বছর, তাহলে 6 বছর পরে গিয়ে ওইটা 50,000 টাকায় পরিণত হবে। ক্লিয়ার? জি স্যার। এইটার একটা বিকল্প ফর্মুলা আছে, সেটা নিচেই, আমি এটা আলোচনা এখন করছি না, এটা যখন আসে তখন আমি বলবো, তখন দেখবেন আপনারা তখন এইসব অঙ্ক ওইভাবে করতে পারবেন। স্যার দ্বিতীয়টা কি অ্যানুইটি সূত্র না স্যার? হ্যাঁ, অ্যানুইটি সূত্র, ওইটা আমি পরে আসছি। অ্যানুইটি চ্যাপ্টারটাই আছে এখানে পরে। এখানে ওই যে অ্যানুইটি সূত্র একটা, অল্টারনেটিভলি আমরা ওইটাই যাচ্ছি না এখন, শুধু লিখে রাখছি যে যারা একটু অ্যাডভান্স লেভেলের জানা আছে তারা এটা এখন একটু নোট করতে পারেন, অথবা পরে আবার আমি এটা জানাচ্ছি। তো এখানে যে এক্সাম্পলটা আছে 3 অ্যানুয়াল ইনস্টলমেন্টস, এটা কোথায় আছে আপনাদের এই যে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 13 এখানে, আর এই যে অ্যানুইটির যে সূত্রটা দেওয়া আছে ওইটার বিষয়ে আপনাদের বইতে 279 পৃষ্ঠায় যে জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, ওই জিওমেট্রিক প্রোগ্রেশনকে কাজে লাগিয়ে এটা করা হয়েছে আর কি। তো এখানে এই অঙ্কটা একটু দেখেন, 3 অ্যানুয়াল ইনস্টলমেন্টস অফ 500 পাউন্ড আর পেইড স্টার্টিং ইমিডিয়েটলি, এখনই শুরু করলাম, at 4.9% পার annum, প্রত্যেক বছরে
4 টাকা 90 পয়সা, মানে 4.9%। এটা এই ধরনের ক্রিটিক্যাল ইন্টারেস্ট রেট আর কি। আমাদের দেশে নর্মালি যেটা হয় আসলে এত ভগ্নাংশ হয় না। আমাদের দেশে 6%, 4.5%, 5.5% এইরকম একটা 50 পয়সার ডিফারেন্স খুব দেখা যায়। তার চেয়ে এটা যাই হোক, লন্ডন বা ওইসব মার্কেটে এই যে পয়েন্টের পরের অংশ বিরাট ইম্পর্টেন্ট ওখানে। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইমিডিয়েটলি আফটার দ্য থার্ড ইনস্টলমেন্ট। তার মানে 3টে ইনস্টলমেন্ট করার পরে ওইটার পরিমাণ কত হবে। তাহলে দেখেন, আমি টাকাটা হচ্ছে 500 টাকা করে ইনস্টলমেন্ট হলো 3টে। অঙ্কটা করছে এইভাবে যে যেহেতু 3 বছর পরে আমি টাকা উঠাই নেব, তাহলে 500 টাকা এখন যে আমি ইনভেস্ট করলাম এইটা কয় বছর কাটবে। আপনি খেয়াল করেন যে 3টে বছর আছে, তার মানে এখনই একটা টাকা জমা দিলাম, এই আগামী বছরের প্রথমে একটা জমা দিলাম, পরের বছরের প্রথমে একটা জমা দিলাম, এবং জমা দেওয়ার সাথে সাথে টাকা উঠে গেল। তার মানে আলটিমেটলি কিন্তু এটা 2 বছর হচ্ছে। 3টে ইনস্টলমেন্ট, কিন্তু টাকা কিন্তু 2 বছর পরে আমি উঠিয়ে নিচ্ছি। নোট দ্যাট দি ফাইনাল ইনস্টলমেন্ট হ্যাজ নো টাইম টু গ্রো অ্যাট অল। তার মানে একদম শেষের কিস্তি যেটা দিচ্ছি ওইটা কিন্তু দিয়েই আবার টাকা আমি ক্যাশ করে নিচ্ছি। তাহলে প্রথম ইনস্টলমেন্টটা হচ্ছে 2 বছর, সেই জন্য 1.049 হোল স্কয়ার। তারপরেরটা 1 বছর, তারপরেরটা 0 বছর, মানে 1.049 হোল টু দি পাওয়ার 0, সেই জন্য এখানে 1 লেখা। এখানে অনেকে বলবেন যে এখানে 1 আসলো কোথা থেকে। 1 হচ্ছে এই যে 1.049 প্রথমটা হোল স্কয়ার, তারপরে 1.049 টু দি পাওয়ার 1, তারপরেরটা হবে 1.049 টু দি পাওয়ার 0। এই 1.049 টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, এই জন্য এখানে 1 লেখছে। কেয়ারফুল হন, এটা কনফিউজ করেন না। এইটাকে যখন সিম্পলিফাই করলাম, এটা 500 ইন্টু এত দাঁড়ালো, এটা হলো 1574। তার মানে আমি ঠিক 3 বছরের শুরুতেই, অর্থাৎ 2 বছর পরে থার্ড ইনস্টলমেন্ট জমা দিয়েই সঙ্গে সঙ্গে যদি উঠিয়ে নিই, তাহলে আমার এটা 1574 টাকা জমবে। আশা করি এটা ক্লিয়ার। অল্টারনেটিভলি এটা আছে, এটাও দেখা যায়। স্যার আবার একটু কোশ্চেনটা একটু ভালো করে বলবেন, কি বলছে বুঝিনি। কোনটা? এই যে ম্যাথটাই কোশ্চেনটা না বোঝা যাচ্ছে না নাকি? হ্যাঁ, কোশ্চেনটা বুঝি নাই। পড়েন একটু। এটা আপনাদের বইয়ের টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 13। আচ্ছা, এটা বলছে কি যে বইতে আছে এটা। 3 বছর ধরে মানে ইনস্টলমেন্ট দেয় 500 টাকা, সে সাথে 4.9%, মানে প্রথম বছর মনে করেন 2021 সালে, এটা 21 সালের 1 জানুয়ারি আপনি 500 টাকা জমা দিলেন। জি, সে সাথে 2022 সালের 1 জানুয়ারি 500 টাকা জমা দিবেন। জি। আর 2023 সালের 1 জানুয়ারি 500 টাকা জমা দিয়ে তখনই বলবেন যে আমি এনক্যাশ করব। আচ্ছা, তার মানে কয় বছর? তাহলে প্রথম ইনস্টলমেন্টটা কয় বছর খাটলো? প্রথম ইনস্টলমেন্ট থাকলো পুরোপুরি 2 বছর নাকি? 2 বছর, এই জন্য এখানে স্কয়ার আসছে। আচ্ছা, তারপরের ইনস্টলমেন্টটা 1 বছর। 1 বছর, সেই জন্য এর টু দি পাওয়ার 1, এটা লেখে নাই। তারপরেরটা মানে ওই 1 তারিখে দিয়ে ওই মাসে উঠে ফেলছে। হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এনক্যাশ করলাম। আচ্ছা, তার মানে ওইটা কোনো টাইমই পেল না গ্রো করার, এই জন্য 1.049 টু দি পাওয়ার 0। এই যে 1 লেখা হয়েছে না, 1টা আসলো কোথা থেকে? ওই যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়। হ্যাঁ। আর স্যার এটা বুঝলাম কিভাবে যে ওই বছরটা রাখে না, যে কোশ্চেন ইমিডিয়েটলি আফটার দ্য থার্ড ইনস্টলমেন্ট। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইমিডিয়েটলি আফটার দ্য থার্ড ইনস্টলমেন্ট। তার মানে থার্ড ইনস্টলমেন্ট দেওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি জি, আমি এটা এনক্যাশ করলাম। আচ্ছা। বুঝতে পারছেন? স্যার এই সূত্রটা কি ইনভেস্টমেন্ট? সূত্রটা হলো অ্যানুইটি সূত্র, এটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। স্যার একটা কথা স্যার। হ্যাঁ। স্যার এই যে 0.49, স্যার এখানে এক্সট্রা 1000 দিয়ে কেন এটা ভাগ করা হয়েছে স্যার? 4.9 এক্সট্রা স্যার, এখানেও যে 4.9 কে 1000 দিয়ে ভাগ করেছে স্যার। 1000 দিয়ে না, 100 দিয়ে ভাগ করে। ওই যে 4.9% মানেই হলো যে 1/100। আর আপু এটা হচ্ছে 1 প্লাস
আর এটা 1 প্লাস 4.9 8 এর মান, 1 প্লাস 8 এর মান। 8 হচ্ছে 4.9%, দ্যাট ইজ 0.049। তার সাথে 1 যোগ করে 1.049 হয়েছে। এটা বেসিক ম্যাথে আমরা শিখেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপরেরটাই যাই। এরপরেরটা হচ্ছে সম্ভবত এটা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 14। হ্যাঁ, এইটা বলছে কি 6 অ্যানুয়াল ইনস্টলমেন্টস অফ 800 টাকা আর মেড পাউন্ড আর মেড স্টার্টিং ইমিডিয়েটলি, এখনই শুরু করলাম, at 5% per annum, প্রতি বছর 5% করে। What will be the value of the investment immediately after the 6th installment? তার মানে হচ্ছে যে ঠিক 6th installment দেওয়ার পরই টাকার পরিমাণ কত হবে। তাহলে এখানে আমরা হিসাব যদি করি যে ওই যে এর আগেরটার মতোই বলছে 3টা ইনস্টলমেন্ট, কিন্তু আসলে টাকা খাটছে 2 বছর। এখানেও একই টাইপের বলছে 6 ইনস্টলমেন্ট, কিন্তু টাকা খাটছে 5 বছর। এই 5 বছরে প্রথমটা খাটছে 5 বছর, দ্বিতীয় কিস্তি 4 বছর, তৃতীয় কিস্তি 3 বছর, তারপরেরটা 2 বছর, তারপরেরটা 1 বছর। এইটা এই জায়গাটাই স্যার এক পয়সা এই জায়গাটাই একটু মনে হয় সমস্যা আছে। এইটা স্যার +1 হবে না? হ্যাঁ হ্যাঁ, সেইটাই আমি বলছি। কিন্তু আপনাদের বইতে এইটা একটু দেখেন তো, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 14 না? স্যার বইয়ে +1 আছে তো। আছে, আচ্ছা, এইটা ওই যে +1 একটা হবে। বই +1 আছে স্যার, হ্যাঁ বইতে +1 আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখছি +1 তাকে। স্যার এটা সিরিয়াল যে 5 ইয়ার্স 4 ইয়ার্স এভাবে না দিয়ে প্রথম থেকে দেওয়া যায় না, 1 2 3 এরকম সিরিয়ালটা? হ্যাঁ, যে আমরা ইয়ার দিছি, হ্যাঁ 5 ইয়ার 4 ইয়ার এমনি পিছন থেকে আসছি, এটা প্রথম দিক থেকে দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, কিন্তু আমরা তো আগে যেটা ইনভেস্ট করি সেইটাই তো আগে চিন্তা করি। আগে যেটা দিলাম সেইটাই তো 5 বছর থাকলো। আগেই তো আপনার 5 বছর, আপনি তো ডিপোজিট করতেছেন। আজকে যেটা দেবো সেইটাই হচ্ছে 5 বছর কাটবে, আর 1 বছর পরে যেটা দেবো সেটা 4 বছর কাটবে। তার মানে বর্তমান থেকে শুরু করলাম ভবিষ্যতের দিকে। ঠিক আছে, এই জায়গাটাই অঙ্কটা কত আসে আপনার, এটার অ্যান্সার কত আসে? 1 যোগ করে কি ওইটা হয়েছে, নাকি 1 বাদ দিয়েই 6 পয়েন্ট হতে হয়েছে? এইটা অবশ্য তারা ফর্মুলা ধরে করছে মনে হচ্ছে। স্যার আনসার ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে স্যার। অ্যান্সার ঠিক আছে। জি স্যার, তার মানে ওরা ওখানে অ্যাড করেছিল বাট হয়তো মিসিং হয়েছিল 1টা। আচ্ছা আচ্ছা, ওইটা কি ওই 1 লিখলে 6 পয়েন্ট অত হয় নাকি? এখানে স্যার ওটা ধরে তো আসছিল স্যার 6.8019 পর্যন্ত এখানে বইতে দিয়েছে। হ্যাঁ অ্যান্সার ঠিকই আছে, ওই বইতে আছে এটা না? এক যোগ করলে এটাই আসে। মানে 9 এর পর থেকে আর দেয় নাই বইতে। আচ্ছা, না সেটা ঠিক আছে, ওইটা তো রাউন্ডিং বিষয়, এটা ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা পেলাম, আমার এখানে যোগ করলে কত হয়? স্যার এটাই আসে, এটাই আসে। আচ্ছা, এটা একটু টেক করে দেখেন, ওই অথবা বইয়ের দিকে যান, যেটা সুবিধা হয়। তাহলে এইটা গেল। এগুলো সিম্পল অঙ্ক, আসলে এত এই ধরনের সহজ অঙ্ক খুব একটা পরীক্ষায় আসে না। স্যার স্যার এই ম্যাথটা আগের ম্যাথটা সেম এক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম। আচ্ছা, এরপরে আমরা যাই, এইটা একটু আমরা টপিক চেঞ্জ করতে যাচ্ছি সম্ভবত। প্রেজেন্ট ভ্যালু, এটা আপনাদের বইতে 280 পেজ নাম্বারে আছে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ডিসকাউন্টিং, মানে ভবিষ্যৎ থেকে বর্তমানে আসা। ভবিষ্যৎ থেকে বর্তমানে আসা, এবং এই টেকনিকটা দিয়েই
যত প্রজেক্ট ইনভেস্টমেন্ট হয় সব প্রজেক্ট ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন করা হয় ডিসকাউন্টিং এর মাধ্যমে। সেই জন্য এর আগে যেগুলো করলাম এগুলো ছিল ফিউচার ভ্যালু, ভবিষ্যতে টাকা কত হবে সেইটাই হচ্ছে এর আগ পর্যন্ত গেল। এখন যেটা আসছে এটা প্রেজেন্ট ভ্যালু, মানে আজকে একটা মানে ভবিষ্যতে আমি হয়তো অনেক টাকা বিভিন্ন টাইমে পাবো, সেইটার আজকের মূল্য কত, আজকের টাইমে যদি ওইগুলোকে ট্রান্সফার করি তাহলে সেখানে অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর ডিসকাউন্টিং। এখানে একটু পড়েন আপনারা যে the process of determining present value of future cash flows is called discounting. Discounting কি? What is the difference between compounding and discounting? এটা আমি already discuss করেছি last class এ। The present value of a sum of money to be paid or received in the future is its value at present. In the sense that it is the sum of money that could be invested now. A certain rate of is required to reach the required value at the subsequent specified time. এগুলো আপনাদের বইতেও আছে, প্লাস হচ্ছে যে ওই কোন ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বইতে এটা পাবেন। আমার একটা যেটা আছে এটা আপনাদের বই থেকেই তোলা, তবে ফর্মুলা গুলো হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে। যেমন কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফর্মুলা আপনারা পেয়েছেন কি, a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। এখানে a হচ্ছে অ্যামাউন্ট, তার মানে এটা হচ্ছে ফিউচার ভ্যালু, p হচ্ছে আজকের মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল বলা হয়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ডিসকাউন্টিং এর ক্ষেত্রে এটাকে বলা হবে ডিসকাউন্ট ফ্যাক্টর বা রেট অফ ডিসকাউন্ট, বা এইটাকে ইন্টারেস্টও বলা হয়, তবে এটার একটু অন্য চিন্তা ভাবনা, অন্য ব্যাখ্যা আছে আরো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, আমি ওইদিকে এখন যাচ্ছি না। n is the number of years, নিচেই যেটা লেখা আছে দেখেন, আর p is the present value বা এখন আমি যেহেতু এখানে বলছি যে প্রেজেন্ট ভ্যালু নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এই সূত্র থেকে p এর মান কত, p ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। এই যে এইটা p ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 প্লাস, এইটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা, এইটা হচ্ছে ফিউচার ভ্যালু ফর্মুলা। a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, আর p ইকুয়াল টু a বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, দিস ইজ দ্য ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা। এখানে এই যে a বাদে এর সঙ্গে গুণ হলো কত, a ইনটু 1 বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, এই যে এই অংশটা, এইটাকে বলা হচ্ছে ফিউচার ভ্যালু ফ্যাক্টর, আর এইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। এইটা খেয়াল রাখবেন, এবং আপনারা এই অঙ্ক করতে গেলে কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের টেবিল পাবেন, ওই টেবিলের ভিতরে কিন্তু এই ফ্যাক্টরের মানগুলো দেওয়া থাকে। ফিউচার ভ্যালু ফ্যাক্টরের জন্য একটা টেবিল পাবেন, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের জন্য একটা টেবিল পাবেন। মানে হচ্ছে একটা পার্টিকুলার রেট অফ ইন্টারেস্টে কোনো একটা বছর পরে এই ফ্যাক্টরটার মান কত হবে, এই জায়গায় জাস্ট ওই ইন্টারেস্ট রেট এবং নাম্বার অফ ইয়ার্স বসাই দিলে পরে তখন দেখবেন যে টেবিলের ওই ফিগারের সাথে আপনি ক্যালকুলেটরতে বের করে মিলাই দেখবেন টেবিলের ওই ফিগারের সাথে মিলে গেছে। এখানে টেবিল ব্যবহার করার একটা সমস্যা আছে, যেমন ধরেন টেবিল হলো স্ট্যান্ডার্ড 1%, 2%, 3%, 4% এইরকম ইন্টারেস্ট রেট দেওয়া আছে, কিন্তু যদি বলি আমি যে 6.65%, ওইটা কিন্তু টেবিলে পাবেন না, তখন আপনাকে ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। এই জন্য এই টেকনিক গুলা আপনাদেরকে জানতে হবে এবং ক্যালকুলেটর ইউজ করা শিখতে হবে। তা আমরা দেখলাম যে এই ফর্মুলাটা কি হবে, এবং সেই অনুযায়ী আমরা এখন পরের অঙ্কগুলো একটু দেখি। এইটা দেখেন, তাহলে এখানে প্রথমটা কি বলছে, আপনাদের বইটাই একটু যান, বইয়ের হচ্ছে ইলাস্ট্রেশন 5 সম্ভবত, এটা একটু দেখেন। 200 pound payable in 2 years time, assuming that an investment rate of 7% per annum compounded annually is available. প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এই অঙ্কটা ফার্স্ট হচ্ছে যে অঙ্কটা আপনি কি বুঝলেন, বলছে যে 2 বছর পরে
আপনি 200 পাউন্ড পাবেন, মনে করেন আজ থেকে 2 বছর পরে পাবেন। যদি 7% ইনভেস্টমেন্ট রেট হয়, তাহলে আজকের মূল্যটা কত, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কত? আমরা জানি আমাদের প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা পি বা পিভি ইকুয়াল টু এ বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে এ হচ্ছে 2 বছর পরে সুদ আসলে যে টাকা অ্যামাউন্ট, এইটা হলো 200, এন এর মান 2, আর এর মান 0.07, তার মানে 7% মানে 0.07। এইটাই ওই ফর্মুলায় বসিয়ে দিলাম। তাহলে এটা হলো কত, 174.69 পাউন্ড। তার মানে এটা উল্টা ভাবে যদি আমি বলি যে আজকে যদি আপনি 174.69 পাউন্ড 7% ইন্টারেস্টে ইনভেস্ট করেন, তাহলে 2 বছর পরে এটা 200 পাউন্ডে পরিণত হবে। ঠিক উল্টা ভাবে যখন এইটা হলো প্রেজেন্ট ভ্যালু বা কম্পাউন্ডিং এর সেন্সে কথাটা বললাম, এখন ডিসকাউন্টের সেন্সে যদি বলি যে 2 বছর পরে আমি 200 পাউন্ড যদি পাই, সেটা 7% এর ডিসকাউন্ট করলে পরে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে 174.69। ঠিক আছে? এটা অনেক সময় হয় কি, যে শেয়ার কেনার মতো অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আপনি ধারণা করছেন যে একটা শেয়ার কিনবো, এটা 2 বছর পরে 200 টাকা বিক্রি করে আমি পেতে পারি। তাহলে আজকে যেহেতু শেয়ারটা কিনবো, কত টাকা দিয়ে কেনা আমার জন্য ওয়াইজ হবে? তখন দেখলেন যে আমার জন্য মার্কেটে আমার যে ইন্টারেস্ট রেট আছে, যদি আমি ওই শেয়ারটা না কিনে ব্যাংকে টাকাটা রাখতাম, তাহলে তো 7% ইন্টারেস্ট পেতাম। তাহলে ওই 7% দিয়ে ওই যে 200 টাকা আপনি 2 বছর পরে পাবেন, এইভাবে ডিসকাউন্টিং করেন যে 174 টাকা 69 পয়সা। সর্বোচ্চ আমি এই টাকা দিয়ে আজকে আমি শেয়ারটা কিনতে পারি। যদি হচ্ছে কমে কিনতে পারি, তাহলে তো মোর প্রফিটেবল। বেশি কিনলে পরে ওই 7% আর থাকবে না, তখন পার্সেন্টেজ কমে যাবে। অর্থাৎ 200 টাকা হয়তো ঠিকই পাবো, কিন্তু সেটা রেট অফ ইন্টারেস্ট রিটার্নটা কমে যাবে। তা এইটাই হচ্ছে এই অঙ্ক, এবং একইভাবে এই অঙ্কটাও তাই, একই 6% ফর্মুলা সেম। আশা করি এটা ক্লিয়ার হলো। এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল। আমরা পরেরটায় যাই। এইটা একটা দেখেন, এখানে ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফলোইং অ্যামাউন্টস। কি বলছে দেখেন, এই কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে। প্রথমটা তো সোজা, 12,000 পাউন্ড পেয়েবল 6 ইয়ার্স টাইম এট 9% ইন্টারেস্ট। ফর্মুলা হচ্ছে একদম সেম। 12,000 পাউন্ড ভবিষ্যৎ 6 বছর পরে পাবো, তাহলে এর মান হচ্ছে 12,000 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান 0.09, এন এর মান 6 ইকুয়াল টু এত টাকা। কমপ্লিট। দ্বিতীয়টাও সোজা, 90,000 8 বছর পরে পাবো 14% ইন্টারেস্ট। একইভাবে এই যে এই ফর্মুলাটা। তারপরে একটা 80,000 পেয়েবল 5 ইয়ার্স 6.3% ইন্টারেস্ট। সেম 6.3% মানে 0.063। এই যে 0.063 অল টু দি পাওয়ার n মানে 5, এইটা পেয়ে গেলাম। পরেরটা দেখেন, 50,000 পেয়েবল at 4 years 3 months টাইম at 10%। এখানে কিন্তু মান্থ আছে, তার মানে 4 বছর 3 মাস। আবার রেট অফ ইন্টারেস্ট যেটা, এটা কিন্তু বছরের দেওয়া আছে। তাহলে 4 বছর 3 মাস মানে হচ্ছে 4.25 ইয়ার্স। 4.25 ইয়ার্স। সেই জন্য এই জায়গাটাই 4.25 পাওয়ারে বসিয়ে দিল। এখন এইটা কিন্তু আপনি বইয়ের টেবিল থেকে পাবেন না, যে 10% একটা পাবেন প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ফ্যাক্টর, কিন্তু এটা 4.25 বছরে কত সেটা কিন্তু পাবেন না। সেই জন্য আপনাকে ক্যালকুলেটরের উপর ডিপেন্ড করতে হবে। এই অঙ্কটা আশা করি একটা সিম্পল অঙ্ক, এবং এইটা আপনাদের বইতে কোথায় আছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 16 টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 16। ঠিক আছে? স্যার 4.25 হলো কি? কয় মাসে 1 বছর? 12 মাসে। তাহলে 3 মাস 12 মাসের কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের না? 4 ভাগের, হ্যাঁ। সেই জন্য 4 ভাগ মানে 0.25, 25%। জি স্যার। সেই জন্য 4 ইয়ার্স প্লাস 0.25, 4.25 ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপরে আমরা যাই
প্রেজেন্ট ভ্যালু অফ এ সিরিজ অফ ক্যাশ ফ্লোস। এতক্ষণ তো বললাম যে 5 বছর পরে এত টাকা পাবো, একটা ফিগার। এখন বলছে যে না, একটা ফিগার না, যদি দেখা যায় যে প্রত্যেক বছরে একটা করে টাকা পাবো। এটা সাধারণত কখন ঘটে? ধরেন যে আপনি একটা ইনভেস্টমেন্ট করলেন, মনে করেন একটা কোম্পানির শেয়ার কিনলেন বা একটা ডিবেঞ্চার কিনলেন, ওরা আবার বলে দেয় যে প্রতি বছর এত % করে দেবো, তার মানে প্রত্যেক বছর পর পর আপনি একটা ক্যাশ পাবেন। এখন প্রত্যেক বছর ক্যাশ পাবেন এবং একদম মেয়াদ শেষে যায় আপনি হয়তো মূল টাকাটা ফেরত পেতে পারেন অথবা অন্য কোনো শর্ত দ্বারা দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটা বের করবেন? অঙ্কটা এমনি কনসেপশনটা কিন্তু খুব সহজ। সেটা হচ্ছে যে মনে করেন প্রথম বছরে আপনি C1 ক্যাশ পেলেন, দ্বিতীয় বছরে C2, তৃতীয় বছরে C3, এইভাবে n ইয়ার্স পর্যন্ত গেল। এখন প্রথম টাকাটার প্রেজেন্ট ভ্যালু হবে প্রথম বছরের ক্যাশ ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, যেহেতু 1 বছর। তারপরেরটা হবে হোল টু দি পাওয়ার 2, তারপরেরটা 3 বছর, এইভাবে n ইয়ার্স। এবং এইটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে লিখি সামেশন টি এর মান কত? 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ 1 থেকে ওই n পর্যন্ত পাওয়ারটা t ইকুয়াল টু 1 to n, আর এইটা জেনারেল ct বাই 1 প্লাস r হোল টু দি পাওয়ার t। t এর মান 1 বসাইলে এইটা হবে, t এর মান 2 বসাইলে এইটা হবে, t এর মান 3 বসাইলে এইটা হবে, t এর মান n বসাইলে এইটা হবে। এর মাঝখানে বহু আছে। তো এইটাই হচ্ছে আমাদের সিরিজ অফ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ফর্মুলাটা। আমরা কোনটা, এটা লং হ্যান্ড বলে, কারণ হচ্ছে যে এইটার আবার যদি দেখা যায় যে প্রত্যেক বছর সমান পরিমাণ টাকা আসে তাহলে এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে। আমরা একটা এক্সাম্পল এখানে দেখি, সিম্পল একটা অঙ্ক। এটা আপনাদের বইতে মনে হয় নাই, এটা অন্য জায়গা থেকে। এইসব অঙ্ক পরীক্ষায় আসে বলে আমি এগুলো রেখেছি এখানে। Find the present value of টাকা 2000, 3000 and 3500 at the end of first, second and third year respectively if the rate of interest is 10%. তো অঙ্কটা ওইভাবেই দেখেন, প্রথম বছর পেলেন 2000, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে 1 প্লাস 0.1 প্রথম বছর, তাহলে 1 পাওয়ার। দ্বিতীয় বছর পাওয়ার 2, তৃতীয় বছর পাওয়ার 3। প্রথম বছর 2000, দ্বিতীয় বছর 3000, তৃতীয় বছর 3500। এইটাকেই সিম্পলিফাই করে আমার মোট প্রেজেন্ট ভ্যালু এখন দাঁড়াচ্ছে 6927.12। ক্লিয়ার আশা করি? এইটা গেল হচ্ছে এই যে সিরিজ অফ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু বের করার লং হ্যান্ড মেথড। এখন আমরা আরেকটা অঙ্কে যাই। এই জায়গাটাই ওই যে আগের যে সম্ভবত, আগের না, এটা অন্য একটা অঙ্ক মনে হয়, হ্যাঁ যাই হোক, এখানে অবশ্য এই যে আমরা এর আগে কম্পাউন্ডিং ফর্মুলার ক্ষেত্রে আমরা এম এর ব্যবহার করেছিলাম, যে যদি দেখা যায় যে সবকিছু ইয়ারলি না, কোনো না কখনো মান্থলি বলতে পারে, কোয়ার্টারলি বলতে পারে, সেমি অ্যানুয়ালি বলতে পারে, সেই ক্ষেত্রে তো এম চলে আসে। সেই জন্য একটা জেনারেল ফর্মুলা হলো এইটা, if the discounting is semi-annually instead of annually, then the formula is, ঠিক আছে, then the formula is this. আচ্ছা, আমি একটু কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, আপনারা একটু দেখেন এইটা। আপু, হ্যালো, ওকে, তাহলে আমরা এইটার এই ফর্মুলাটা একটু দেখি। যেহেতু এখানে বলছে সেমি অ্যানুয়ালি, তার মানে বছরকে 2 ভাগ করা হলো। এখানে ফর্মুলাটা কিন্তু ওই আগে ছিল 1 প্লাস আর, এটা হয়ে যাবে 1 প্লাস আর বাই এম। আমরা সবসময় বলেছি যে যখন বছরকে
এক পূর্ণাঙ্গ বছর না হয়ে তার কয়েক ভাগের এক ভাগ হতে পারে অথবা তার কয়েক গুণও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টকে ওই যত ভাগ হবে তত দিয়ে ভাগ দেবো আর ইয়ারটাকে তত দিয়ে গুণ দেবো। এইটা ঠিক সেম টেকনিক এর আগে যেটা আমরা শিখেছিলাম। এখন এই ফর্মুলা অনুযায়ী তাহলে ওই যে আগের অঙ্ক যেটা করলাম এই যে 2000, 3000 আর 3500, এইটা বলছে যে অ্যানুয়ালি 10%, তাহলে সেমি অ্যানুয়ালি যদি হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু, সব ঠিক আছে, দেখেন শুধু এম এর ভ্যালুটা বসে সব জায়গায় ফিগারগুলো এখানে চেঞ্জ হয়। এম কি সেমি অ্যানুয়ালের কারণে? হ্যাঁ এম ইজ ইকুয়াল টু 2, এটা কি সেমি অ্যানুয়ালের কারণে? হ্যাঁ হ্যাঁ, এম এর মান 2, মানে সেমি অ্যানুয়ালি মানে বছরকে 2 ভাগ করা হলো না, জি স্যার। সেই জন্য এম এর মান 2। এর আগের ক্লাসে মনে হয় ছিলেন না নাকি? স্যার আচ্ছা, এইটা তাহলে আমার দাঁড়ালো কত? 6894.12। আগেরটা কত ছিল? 6900, এখানে 6800। দেখেন টাকা কিন্তু কমে গেল। তার মানে যখন এর আগে আমরা কম্পাউন্ডিং এর ক্ষেত্রে কি শিখেছিলাম যে যত ফ্রিকুয়েন্টলি টাকা কম্পাউন্ড হবে ইন্টারেস্টটা তত অ্যামাউন্ট বাড়বে, কিন্তু এখানে কিন্তু তার উল্টা চিত্র, যত ফ্রিকুয়েন্টলি হবে তার প্রেজেন্ট ভ্যালু কিন্তু তত কমবে। এইটাই এখন আমরা যাই আর একটা অঙ্কে, এইটাই জানি। অঙ্কটা দেখতে অনেক বড় কিন্তু অ্যান্সারটা না, এটার দুটো পার্ট আছে অবশ্য, দেখি। তাহলে এখানে একটু দেখতে হবে যে এই অঙ্কটাও মনে হয় আসছে কয়েকবার পরীক্ষায়। এটা আপনাদের বইতে জানি না, এটা বইতেই মনে হয় আছে, কিন্তু এটা কি ওই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 18 কিনা, 18 সম্ভবত। হ্যাঁ, টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 18 খুব সম্ভবত এইটাই। হ্যাঁ, অঙ্কটা একটু বড়, একটু পড়ে দেখেন। অঙ্কটা সহজ আছে, পড়ে দেখেন। অঙ্ক বড় দেখে আগেই ঘাবড়াই যাবেন নাকি। An investor is considering 3 options. একজন ইনভেস্টর, তার একটা টাকা ইনভেস্ট করার 3টে অপশন আছে। Only one of which she can afford, কিন্তু সে 3টেই একসঙ্গে নিতে পারবে না, তাকে একটা নিতে হবে। এখন তাহলে তার সমস্যা হলো যে আমি কোনটা নিব। তাহলে 3টে কোন ধরনের আমরা একটু দেখি। All three have the same initial outlay. 3টেরই প্রথম যে টাকাটা ইনভেস্ট করতে হবে সেটা সমান ইনিশিয়াল আউটলে, বাট দেয়ার আর ডিফারেন্ট ইনকাম প্যাটার্নস অ্যাভেলেবল ফ্রম ইট। কিন্তু টাকা সেম ইনভেস্ট করলাম, এটা ঠিক আছে, কিন্তু এর থেকে যে ইনকাম আসবে সামনের বছরগুলোতে সেইগুলো আবার বিভিন্ন রকম। তাহলে আমরা দেখি অপশনগুলো কি। প্রথমে হচ্ছে যে ইনভেস্টমেন্ট এ, এটাকে বলছে এ, তারপরে বি, তারপরে সি, এই 3টা অপশন আছে। ইনভেস্টমেন্ট এ বলছে যে 2000 টাকা ইচ ইয়ার এট দ্য এন্ড অফ দ্য নেক্সট 5 ইয়ার্স। তার মানে পরবর্তী 5 বছরে প্রত্যেক বছরের শেষে 2000 পাউন্ড করে পাবো। তার মানে আজকে একটা টাকা ইনভেস্ট করব, 1 বছর পরে 2000, আবার 1 বছর পরে 2000, এইভাবে 5 বার 5 বছরে পাবো। এইটা গেলে একটা অপশন। ইনভেস্টমেন্ট বি বলছে 1000 পাউন্ড এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষে পাবো 1000। 1500 এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর শেষে পাবো 1500, and so on until the final payment of 3000, এবং একদম শেষেরটা পাবো 3000, এর মাঝখানে সবই 1500। তার মানে যেহেতু আমার মোট 5টা কিস্তি পাবো, অতএব 1000, তারপর 1500, তারপরে 1500, তারপরেও 1500, এরপরে 3000। এইটা হচ্ছে বি। আর সি ইনভেস্টমেন্ট বলছে পেজ 4000 পাউন্ড এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 3000 পাউন্ড এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, and 2000 পাউন্ড এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। এখানে 3 বছর আমাকে ইনকাম দেবে, এরপরে আর দিবে না। অর্থাৎ এইটার কিন্তু পিরিয়ড কমে 5 বছরের জায়গায় 3 বছর হয়ে গেল। এখন বলছে the investor estimates a constant rate of interest of 10% throughout the next 5 years.
এটা আসলে অঙ্কগুলো এইভাবে সাজাইছে, কিন্তু এগুলো ধরা হয় কি যে ইনভেস্টর্স অপরচুনিটি কস্ট অথবা ইনভেস্টর্স এক্সপেকটেশন ইজ 10%। তাহলে এইটাই আসলে বলে দিচ্ছে আপনাকে যে আপনি যে ডিসকাউন্ট রেট ধরবেন, এই ডিসকাউন্ট রেটটা কত, সেটা 10%। হুইচ ইনভেস্টমেন্ট শুড সে চুজ। এখন কোন ইনভেস্টমেন্ট সে পছন্দ করবে, এটাই হচ্ছে অঙ্ক। অঙ্কটা আবার একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের বইতেও আছে। তাহলে ইনভেস্টমেন্ট এর বিষয়টা একটু দেখেন, এখানে কি বলছে, প্রত্যেক বছর 2000 করে। এইটার যে অ্যানুইটির সংক্ষিপ্ত ফর্মুলা সেটা দিয়ে অঙ্কটা করা আছে। ইচ্ছা লং হ্যান্ডেও যেতে পারেন, একই রেজাল্ট পাবেন। যে যেহেতু প্রথম বছরের হচ্ছে 2000, তাহলে লিখবেন যে 2000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার 1। পরের 2000 এর জন্য এর সঙ্গে প্লাস দেবেন 2000 ডিভাইডেড বাই 1.10 হোল টু দি পাওয়ার 2। তারপরে 2000 বাই 1.10 হোল টু দি পাওয়ার 3, এইভাবে হোল টু দি পাওয়ার 5 পর্যন্ত যাবেন। আর ওইটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওই যে যেটা যে আপনাদের বইতে বলছে যে জিওমেট্রিক প্রোগ্রেশন, ওই অনুযায়ী যদি লেখা যায় তাহলে ফর্মুলা সেই যে যেটা লেখা আছে সেটা PV ইকুয়াল টু A বাই R উইদিন ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার M। এই ফর্মুলাটা খেয়াল রাখবেন, এই ফর্মুলাটা কিন্তু অনেক কাজে লাগে। স্যার এই স্যার এটা হচ্ছে এটা হচ্ছে অ্যানুইটি হলে এই ফর্মুলাটা হবে। না এই ফর্মুলা অ্যানুইটি সেম কখন আমরা ধরবো অ্যানুইটি, যখন দেখবো যে প্রত্যেকটা কিস্তি সমান। হ্যাঁ মানে ঠিক আছে, 5 এখানে বছরে যেহেতু অ্যামাউন্ট সেম। হ্যাঁ 5 বছরেই যেহেতু 2000 করে, সেই জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাই সুবিধাজনক। এখানে তাহলে এ ইনভেস্টমেন্টে আমার প্রেজেন্ট ভ্যালু হলো 7581.57। এখন আমরা দেখি তো পরের গুলা কি, পরেরটা দেখেন, পরের বি এবং সি এর ক্ষেত্রে কিন্তু আমি ওই ফর্মুলা ব্যবহার করতে পারি নাই, কিন্তু আপনারা অন্যভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন সেটা লং হ্যান্ডে, এই যে এখানে যে ফর্মুলাটা আপনাদের শিখাইছে এই যে এইরকম, এই হ্যান্ডে করতে পারেন। এটা কিভাবে করব, সেটা হচ্ছে প্রজেক্ট ইনভেস্টমেন্ট বি লিখবেন, লেখেন পিভি ইকুয়াল টু, বিতে কি বলছে 1000 ফার্স্ট ইয়ারে, তাহলে 1000 ডিভাইডেড বাই 1.10 হোল টু দি পাওয়ার 1। তারপরে তিনটা 1500 আছে, 1500 প্রথমটা ডিভাইডেড বাই 1.10 হোল স্কয়ার, তারপরেরটা 1500 ডিভাইডেড বাই 1.10 হোল কিউব, তারপরে 1500 ডিভাইডেড বাই 1.10 হোল টু দি পাওয়ার 4। একদম শেষেরটা আছে হচ্ছে 3000, তাহলে লাস্টেরটা 3000 ডিভাইডেড বাই 1.10 হোল টু দি পাওয়ার 5। এইভাবে লিখলে পরে আপনাদের এই যে এইটাই আসবে, এই যে 7220.50 আসবে। আবার এই টেবুলার ফর্মেও করতে পারেন, সেক্ষেত্রে এই 5 বছর ইনফ্লো ছিল 1500। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটু আপনাদের বোঝাইতে মনে হয় একটু মিস করছি। এখানে বলছে যে বি নাম্বার ইনভেস্টমেন্টে যে 1000 এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 1500 এট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার এন্ড সো অন, মানে হচ্ছে প্রতি বছর 500 করে বাড়লো, 1000, 1500, 2000, 2500, 3000 এইভাবে। এখানে একটু আমি ভুল মনে হয় বলেছি, এই যে দেখেন এখানে প্যাটার্নটা, প্রত্যেক বছর 500 করে ইনকাম বাড়ছে, ক্যাশ ইনফ্লো বাড়ছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এইগুলো আমরা কিভাবে বের করলাম, ওই যে 1/1 প্লাস 1.0.1 হোল টু দি পাওয়ার 1, সেটা হচ্ছে এইটা হয়। তারপরেরটা দ্বিতীয় বছরেরটা করেছিলাম আমরা, নিচে কি দিয়েছিলাম 1 প্লাস 0.10 হোল টু দি পাওয়ার 2, 1 বাই এত, এটা হয় এইটা। তারপরেরটা 1/1.1 হোল টু দি পাওয়ার 3, সেটা হয় 0.751, অথবা এটা টেবিল দেখে এইটাও বসানো যায়।
প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করলাম, গুণ করলে এটা হলো, যোগ করলে বেরোলো এটা। এটা হচ্ছে বি প্রজেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু। একইভাবে সি প্রজেক্ট কিন্তু 5 বছর নেই, এটা লাস্টের 2 বছরের কোনো ক্যাশ ফ্লো নেই। প্রথম 3 বছর 4000 ইন্টু এই ক্যাশ ফ্লো, এই যে এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, এইটা ইন্টু 4000, তারপরে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ইন্টু 3000, তারপরে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ইন্টু 2000, গুণ করলে এটা দ্বারা এটা যোগ করলে 7616। তাহলে দেখেন প্রজেক্ট এর ক্ষেত্রে পিভি পেলাম 7581, প্রজেক্ট বি এর ক্ষেত্রে 7220, প্রজেক্ট সি এর ক্ষেত্রে 7616। তাহলে এর ভিতরে আমি কোনটাতে ইনভেস্ট করাটা বুদ্ধিমানের কাজ মনে করব? সি, প্রজেক্ট সি। এটা সি, প্রেজেন্ট ভ্যালু যার বেশি হবে সেই, প্রেজেন্ট ভ্যালু যার বেশি হবে সেইটা। তাহলে আমি তাকে সাজেস্ট করব এজ এ ফিনান্সিয়াল ম্যানেজার আর ফিনান্স ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, বলবো যে আপনি সি প্রজেক্টে ইনভেস্ট করেন, তাহলে রিটার্ন বেশি আসবে। ওকে, তাহলে বোঝা গেল এটা। সি প্রজেক্টের আরেকটা সুবিধা আছে কি, যে 3 বছরে আপনার টাকা উঠে আসছে, তারপরে ওই টাকা আবার ইনভেস্ট করে ওই 2 বছরের জন্য আপনি আবার একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাবেন। স্যার এখানে 4000 3000 কি দেয়া আছে স্যার ইনভেস্টমেন্ট ইনফ্লোটা স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি যান ওই অঙ্কে যান, 4000 3000, এই যে সি প্রজেক্টে এই যে 4000 3000 এট দ্য এন্ড অফ, খেয়াল করিনি। জি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে এটা গেল। এখন আমরা টপিক চেঞ্জ হবে, আপনারা বইতে ওইটা একটু দেখেন। তারপরে আছে হচ্ছে এনপিটি, এইটাই আগে আমি দেখি, এরপরে আমরা কি বলেছি। এইটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। আমরা প্রেজেন্ট ভ্যালু শিখলাম, এবার নেট প্রেজেন্ট ভ্যালু কি জিনিস। তাহলে দেখেন, আমরা এই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর প্রথমে যেটা শিখলাম, এই সিম্পল ইন্টারেস্টের কথা আমি বলছি না, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং পরবর্তীতে আসলাম ডিসকাউন্টিং এ। কম্পাউন্ডিং আর ডিসকাউন্টিং, এই দুটো জিনিস শিখলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা বর্তমানের কোন টাকাকে ভবিষ্যতে কত হবে সেইটা বের করেছি। ডিসকাউন্টিং এ বের করেছি ভবিষ্যতের যে সম্ভাব্য ক্যাশ ফ্লো, সেইটার বর্তমান মূল্য কত সেইটা আমরা বের করেছি। এই যে লাস্টে যেটা আমরা শিখলাম, যে ভবিষ্যতের ক্যাশ ফ্লো গুলোকে বর্তমানে কনভার্ট করা, এইটাকে ডিসকাউন্টিং বলছি। এবং ওই কনসেপ্টটা থেকে আমরা এখানে যেটা আসি সেটা হলো এনপিভি মেথড বা নেট প্রেজেন্ট ভ্যালু। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর বাস্তব জীবনে যত প্রজেক্ট ইভ্যালুয়েশন হয়, দুটো টেকনিক অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে, আরো টেকনিক আছে ওইগুলো অ্যাপ্লাই করা হয়, কিন্তু ওইগুলোর ব্যবহারটা কম, অথবা খুব মানে অ্যাডভান্স একটা ধারণা পাওয়ার জন্য আনসাইন্টিফিক কিছু পদ্ধতি দেওয়া আছে। তার সাইন্টিফিক যে পদ্ধতিগুলো তার ভিতরে একটা হলো এনপিভি মেথড, আর একটা আছে আইআরআর মেথড, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। ওইটা আমরা শেষের দিকে আছে এই আলোর চ্যাপ্টারেরই। এনপিভি কোনটাকে বলা হচ্ছে? এখন আমরা যে এর আগ পর্যন্ত, এই স্লাইডের আগ পর্যন্ত, যে যেমন মনে করেন এর আগের অঙ্কটাই বললো যে সি প্রজেক্টের ক্ষেত্রে 3টে বছরে 3 রকম ক্যাশ ফ্লো আসবে, বি প্রজেক্টের ক্ষেত্রে 5টা বছরে 5 রকম ক্যাশ ফ্লো আসবে, আবার এ প্রজেক্টের ক্ষেত্রে 5 বছরে সমান ক্যাশ ফ্লো আসলো। কিন্তু ক্যাশ ফ্লো কেন আসবে? এমনি কি লোকজন আমার টাকা দিয়ে দেবে নাকি? আমাকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে এখন, সেইটাকেই বলা হয় ইনিশিয়াল আউটলে, যেটা ওই অঙ্কের ভিতরে এই টার্মটা আছে, যে ইনিশিয়াল আউটলে 3টে প্রজেক্টের জন্যই সমান। তা সমান হোক আর না হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যে ফিউচারে ক্যাশ পেতে থাকবেন, এইটার জন্য আজকে তো একটা ইনভেস্টমেন্ট করতে হবে। এইটাকেই বলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কোনটা? টাইম জিরোতে যে ক্যাশ ফ্লোটা, টাইম জিরোতে যে ক্যাশ আউটফ্লোটা। ক্যাশ ফ্লো 2 রকম, একটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, একটা ক্যাশ ইনফ্লো।
ব্যবসা বাণিজ্য প্রজেক্টের ক্ষেত্রে আগে ক্যাশ আউটফ্লোর ঘটনাটা ঘটে। আমি যদি টাকা খরচ না করি তাহলে টাকা আসবে না। এই জন্যে ক্যাশ আউটফ্লো, এবং নর্মালি ধরা হয় প্রজেক্ট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যে টাইম জিরোতে, অর্থাৎ ওই যে উপরে এ নিচে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, নিচে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার জিরোতে যে টাকাটা আমি প্রজেক্ট বা ব্যবসা শুরু করার জন্য খরচ করি, সেইটাকেই বলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন আমরা এর আগের স্লাইডে দেখলাম কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করে। এখন প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে ভবিষ্যতের বিভিন্ন সময়ের টাকাকে জিরো টাইমে নিয়ে আসা। এবং জিরো টাইমে যখন আমি আনলাম ওই আমার ইনকাম গুলাকে, আমার ক্যাশ ইনফ্লো গুলোকে, তখন আমি সাক্ষাৎ পেলাম আর একটা ক্যাশের, সেটা হলো জিরো টাইমে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এইটা কিন্তু আজকেরই টাকা, যেহেতু এটা জিরো টাইমে। এখন বলা হচ্ছে যে ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এইটা থেকে ওই যে যেটা পিভি পেলাম, এইটা ছোট না বড়, এই ডিফারেন্সটা বের করা হয়। সেই ফর্মুলাটাই দেখেন এখানে দেওয়া আছে, এনপিভি ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, মানে যেটা আমরা এর আগের স্লাইডে করলাম ওইটা হলো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। প্রজেক্ট এ বি সি এর ক্ষেত্রে করলাম, তার আগেও করলাম। তার থেকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। যদি দেখা যায় যে ভবিষ্যতেও আমার টাকা ইনকামের জন্য ক্যাশ আউটফ্লো ঘটতে পারে, সেইগুলোকেও আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। একটা জিনিস পড়ার মধ্যে পারো। আচ্ছা, এইটা তাহলে সবসময় একটা ইয়ার মধ্যে বাম আসবে। আপু আস্তে কথা বলেন। তো মিউট করে রাখেন, নিজেরা কথা বলেন না, পরে বলেন। নেটা নে খাওয়ানো চিপস একটা ছেড়ে তোরে দেখা, ওটা তুলে দে, চিপস তুলে দে। শাহিদা আপু, তাহলে এই যে ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু, এই দুটো ডিফারেন্স হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখন ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা আগে দিলাম কেন? আউটফ্লোটা তো আগে ঘটে, কিন্তু এটা পরে দিলাম কেন? এর কারণ হচ্ছে যে আমার সবসময় এক্সপেকটেশন থাকবে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বেশি হবে, না হলে তো আমার এই প্রজেক্ট প্রফিটেবল হবে না। আমার ক্যাশ ইনফ্লো যত বেশি হবে, আউটফ্লো যত কম হবে, তত আমার এই প্রফিট বেশি হবে, অর্থাৎ প্রজেক্ট ভায়াবল হবে। সেই জন্য পিভি অফ ক্যাশ ইনফ্লো সামনে মাইনাস পিভি অফ ক্যাশ আউটফ্লো, এইটাই হচ্ছে আমার এনপিভি। এনপিভি যদি পজিটিভ হয়, অর্থাৎ ক্যাশ ইনফ্লো বেশি ক্যাশ আউটফ্লো কম হয়, তাহলে ওই প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করব। যদি নেগেটিভ হয় তাহলে ওই প্রজেক্ট রিজেক্ট করব, যে ওই প্রজেক্ট আমার জন্য লাভজনক হবে না। যদি জিরো হয় তাহলে একটু চিন্তা ভাবনা, আমি ডিসিশন ভেবে চিন্তে নিতে পারি যে আমি নেব কি নেব না। কারণ অনেক সময় দেখা যায় প্রজেক্ট হয়তো জিরো হইলে ওই প্রজেক্টের আরো বাড়তি কিছু সুবিধা আছে, সেই জন্য হয়তো এটা নেওয়া উচিত। তবে সরকারি প্রজেক্টের ক্ষেত্রে এনপিভি নেগেটিভ হইলে অনেক সময় প্রজেক্ট নিতে হয় জনস্বার্থে। যেমন মনে করেন যে একটা স্কুল তৈরি করবো, কলেজ বা বিশ্ববিদ্যালয় তৈরি করবে সরকার, এইটার কিন্তু কখনোই এনপিভি পজিটিভ হয় না, কারণ সরকার অনেক ভর্তুকি দিয়ে এগুলো চালায়। কেন? জনগণকে প্রশিক্ষিত করার জন্য। তা এইরকম কিছু আছে, সেগুলো আবার ইকোনমিক অ্যানালাইসিস করা হয়। সেটা ফিনান্সিয়াল অ্যানালাইসিসের পাশাপাশি ইকোনমিক অ্যানালাইসিস করা হয় যে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ওইটা লাভজনক কিনা। যদি দেখা যায় ওইটাই এইটাকে এনপিভি আমি ফিনান্সিয়াল অ্যানালিসিসের মাধ্যমে বের করলাম, ওখানে বের করা হচ্ছে যে ইকোনমিক অ্যানালাইসিস, সেইটা যদি করে দেখা যায় যে অ্যাকসেপ্টেবল, তাহলে ওইসব প্রজেক্ট নেওয়া হয়। তাহলে এই হচ্ছে এনপিভি। তাহলে এনপিভি ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। ব্যাস, ক্লিয়ার। এখানে সেই কথাটাই আছে, আপনারা একটু পড়ে নিয়েন। এরপরে আরো কিছু আছে যে স্টেপস গুলা কি কি, স্টেপ গুলা কি কি যেটা বললাম ওইগুলোই। এবং লাস্টে যেটা বলা আছে দেখেন, ক্যাশ ফ্লো অফ দ্য ইনভেস্টমেন্ট প্রজেক্ট শুড বি ফোরকাস্টেড based on realistic assumptions.
appropriate discount rate should be identified to discount the forecasted cash flows. তার মানে এই যে ডিসকাউন্ট রেট কথাটা বলছে, ওই যে এর আগে আমরা যে অঙ্কগুলো করলাম, যেটা ওখানে ডিসকাউন্ট রেট উচ্চারণ করে নাই, করছে ইন্টারেস্ট রেট, ওইটাই ডিসকাউন্ট রেট। যে আপনি কোন রেটে প্রেজেন্ট ভ্যালুটা বের করবেন ভবিষ্যতের ক্যাশ ইনফ্লো গুলোকে। The discount rate is the firm's opportunity cost of capital, which is equal to the required rate of return expected by investors on investment or equivalent. এইটা অপরচুনিটি কস্ট একটা টার্ম আসছে। অপরচুনিটি কস্ট কি? অপরচুনিটি কস্ট হচ্ছে যে আপনি একটা ভেঞ্চার নিতে গিয়ে আরো যে একটা ভেঞ্চার স্যাক্রিফাইস করলেন, ওই স্যাক্রিফাইস ভেঞ্চারে কত পেতেন সেইটাই আপনার কোনটা অপরচুনিটি ছিল। যেমন মনে করেন যে আপনি 10 লক্ষ টাকা দিয়ে আপনি ওই যে একটা ওই গরুর ফার্ম করবেন সাপোজ। এখন এই জায়গায় আপনি যদি এইটা না করে এই 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে রাখেন, তাহলে তো ওখান থেকে মনে করেন যে আপনি 11% পাবেন। কিন্তু আপনি কি করলেন, ওই 11% মায়া ত্যাগ করলেন, করে আপনি গরুর ফার্ম দিলেন, তাহলে তো আপনার অপরচুনিটি কস্ট হবে ওই 11%, যেটা আপনি ত্যাগ করে আসছেন। আর আপনার এক্সপেকটেশন তো অবশ্যই থাকবে যে আমি এই ফার্মটা দিলাম, ওখান থেকে নিশ্চয়ই 11%-এর বেশি রিটার্ন আমাকে আসতে হবে। এইটাই হচ্ছে যে যেটা হুইচ ইজ ফরগন অর হুইচ আই হ্যাভ গিভেন আপ, ত্যাগ করেছি, সেইটাই হচ্ছে, সেইটার যে রিটার্ন ছিল সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এইটা যে কোনো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বই থেকেও আপনারা ডেফিনেশনটা দেখে নিতে পারেন। 3 নম্বরে আছে পিভি অফ ক্যাশ ফ্লো শুড বি ক্যালকুলেটেড ইউজিং অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ডিসকাউন্টেড। ডিসকাউন্টেড সাধারণত অপরচুনিটি কস্টকেই বিবেচনা করা হয়, যে আমি যদি ওই টাকা ওখানে ইনভেস্ট না করতাম তাহলে তো আমি ওইটা পেতাম, অতএব ওইটা পেলে আমি কত পেতাম, তার চেয়ে বেশি আছে কিনা। NPV should be found out by subtracting present value of cash inflows from present value of cash outflows from present value of cash inflows. The project should be accepted if NPV is positive, that is NPV is greater than 0, যেটা বললাম আগেই। তা আমরা একটু দেখি এর পরে যে অঙ্কগুলো কিরকম। এটা একটা সিম্পল অঙ্ক, এটা আপনাদের বইতে নেই। এইটা একটা অঙ্ক যে প্রজেক্ট এক্স, এখানে বলছে প্রজেক্ট এক্স কস্ট 2500 টাকা। তার মানে আমি একটা প্রজেক্ট নিচ্ছি যেটা 2500 টাকা দিয়ে, মনে করেন যে একটা ছোট্ট একটা ওই চায়ের দোকানের কথা, কেউ যদি চায়ের দোকান দিতে চাই হয়তো 2500 টাকা খরচ হবে। এবং সে আশা করছে যে পরবর্তীতে প্রত্যেক ইয়ার এন্ডে আমি এখান থেকে ইনকাম পাবো 900, 800, 700, 600, 500 করে 1 থেকে 5 বছর পর্যন্ত। The opportunity cost of capital may be assumed to be 10%, মানে আমি যদি ওই 2500 টাকা এই চায়ের ব্যবসায় না লাগাই তাহলে এমনি ফেলে রাখলে আমি 10% করে এমনি পেতাম। তাহলে এনপিভি কত দেখেন, 10% যদি 2500 টাকা করে দিতেন তাহলে প্রত্যেক বছর এখানে কিন্তু 250 টাকা করে আপনি পেতেন। কিন্তু আপনি কিন্তু আপনার এক্সপেকটেশন কিন্তু হাই, এই যে ভবিষ্যতে যে এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো এইটাকে, তাহলে আপনার এনপিভি কত হবে? তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনার 0 টাইমের ইনভেস্টমেন্ট ক্যাশ আউটফ্লো হচ্ছে 2500 আর ক্যাশ ইনফ্লো হবে এই 5টা ফিগার। তাহলে এই 5টা ফিগার যেহেতু ডিফারেন্ট টাইমের, অতএব এইগুলোকে সিঙ্গেল টাইমে কনভার্ট করতে হবে। অর্থাৎ এইটা হলো 1 বছর পরের টাকা, এটা 2 বছর পরের টাকা, এটা 3 বছর পরের টাকা, এটা 4 বছর, এটা 5 বছর, প্রত্যেকটাকে 0 বছরে নিয়ে আসতে হবে, একদম ইনিশিয়াল এই 2500 এর টাইমে নিয়ে আসতে হবে। তাহলেই একটার সাথে আর একটা যোগ বিয়োগ করা যাবে। ভিন্ন দুটো টাইমের টাকা কখনো যোগ বিয়োগ গুণভাগ করা যায় না, করা উচিত না, ওইটা মিনিংলেস হয়ে যায়। তাহলে এটা কিভাবে করবো? এনপিভির ফর্মুলা আমরা জানি কি, পিভি অফ ক্যাশ ইনফ্লো। এই যে ক্যাশ ইনফ্লো হচ্ছে 5টা, এই যে 5টার পিভি বের করেছি। 900/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, 800/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, 700/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3, 600/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 4 and 500/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 5।
ব্যাস এই যে পিভি অফ ক্যাশ ইনফ্লো শেষ, মাইনাস পিভি অফ ক্যাশ আউটফ্লো। পিভি এটা দেওয়া, এটা তো বর্তমান সময়েরই, সুতরাং এটার আর কোনো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0 লেখা লাগবে না, এটা সরাসরি লিখে দিচ্ছি। এখন এইটাকে সিম্পলিফাই করলে হয় 2724.90, আর এটা 2500 বিয়োগ করলে 224.90। যেহেতু এটা পজিটিভ, দি প্রজেক্ট জেনারেটস এ পজিটিভ এনপিভি, সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। বোঝা গেল এনপিভির কাহিনী? জি আর একটা অঙ্ক দেখি। যদি দেখা যায় যে প্রত্যেক বছরে সমান টাকা আসছে, অর্থাৎ অ্যানুইটি টাইপের, তাহলে সিঙ্গেল ফর্মুলা দিয়ে অঙ্ক করা যায়। এই যে এটা 900 টাকা বি দ্য রিটার্ন আফটার 3। ও আচ্ছা, এইটা অবশ্য ওই জিনিস না, এইটা বলছে যে আমি 500 টাকা ইনভেস্ট করে 3 বছর পরে পাবো একটাই টাকা 900 টাকা। তার মানে এটা ওই 3 বছরের জন্য ইনভেস্ট করলাম। ব্যাংকেই মনে করেন 8% রেট অফ ইন্টারেস্টে 500 টাকা ইনভেস্ট করলাম, 3 বছর পর 900 টাকা। তাহলে বলছে এনপিভি কত? এই যে 900 ডিভাইডেড বাই 1 প্লাস 0. এই জায়গাটা আবার আচ্ছা 0.08 হোল টু দি পাওয়ার 3, যেহেতু থার্ড ইয়ার, এইটা সিম্পলিফাই করলে দাঁড়ায় 214.45। এইটাই এনপিভি, যেহেতু এই যে ক্যাশ আউটফ্লো বাদ দিয়ে দিছি। আমরা আর একটা অঙ্কে যাই। প্রেজেন্ট ভ্যালু, এটা এক্সাম্পল আর একটা দেখেন, এর আগের অঙ্কের মতোই, এবং এখানে একটু আমি ভিন্নতা একটা দিয়েছি যে দেখেন এখানে কিন্তু প্রত্যেক বছর ক্যাশ ইনফ্লো সমান। আপনারা এই পদ্ধতিটাতে লং হ্যান্ড মেথড বলে, কিন্তু লং হ্যান্ড মেথড যদি অনেক বড় হয়, যেমন মনে করেন আপনি 40 বছর বা 30 বছরের প্রজেক্ট নিলেন বা 25 বছরের প্রজেক্ট নিলেন, তখন তো এইরকম 25টা লিখতে হবে, ওইটা অ্যাকসেপ্টেবল না। বরঞ্চ প্রত্যেক বছরের যদি ক্যাশ ইনফ্লো সমান হয়, তাহলে একটা সিম্পল ফর্মুলা আছে। ওই পাশ যে আপনার যেটা ওই যে এর আগে দেখালাম, এ বাই আর, থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তা এ হচ্ছে 5600, আর হচ্ছে 0.12, আর থার্ড ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মানে 5, মাইনাস ইনিশিয়াল ক্যাশ আউটলে 18000। এইটা করলে যে 2187 টাকা। এইটা একটু ভালো করে দেখেন, এই ফর্মুলাটা আপনাদের আগে ওই যে দেখিয়েছিলাম সেই ফর্মুলাই। স্যার আগেরটা থেকে নিচে ওই যে 0.12 দিয়ে কি 12 দিয়ে কি ভাগ ছিল? না, আগে আর তো ছিল ছিল এ যতটুকু বাই আর, পর্যন্ত। না এ বাই আর। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইখানে চলে গেছে। 10 নিচেই না হয়ে ওখানে সরে গেছে আর কি। ও এখন বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, এরপরেরটা দেখেন। এই অঙ্কটা আপনাদের বইতে থাকতে পারে কিনা কে জানে। এটা মনে হয় আপনাদের বইতেই আছে, এখন কোথায় আছে সেইটা খুঁজে নিতে হবে। আচ্ছা দেখেন, এখানেই দেখাই, evaluate the net present values of the following potential purchases. Figure all in £1000. Show net inflows and outflows. এখানে দেখেন অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমার দুটো প্রজেক্ট আছে, প্রজেক্ট এ এন্ড প্রজেক্ট বি, অথবা দুটো ইনভেস্টমেন্ট আছে। প্রজেক্ট এ বা ইনভেস্টমেন্ট এ তে রেট অফ রিটার্ন অর ডিসকাউন্ট রেটও বলতে পারেন, এটা 6%। প্রজেক্ট বি এর ক্ষেত্রে এটা 8%। এই যে দেখেন, খেয়াল করার বিষয়, ইয়ার জিরো মানে কি? ইয়ার জিরো মানে এখন, বর্তমান। এবং ব্র্যাকেটের ভিতরে ফিগার কেন? এটা কি মিন করে? ক্যাশ আউট। হ্যাঁ, এইটা মিন করে নেগেটিভ ইনফ্লো বা পজিটিভ আউটফ্লো। তার মানে আমার কাছ থেকে টাকা চলে গেল, এই জন্য ব্র্যাকেট, এটা মাইনাস সাইনও দিতে পারেন ব্র্যাকেট না দিয়ে। তাহলে প্রজেক্ট এ তে প্রথম বছর এবং দ্বিতীয় বছর, প্রথমে এবং জিরো টাইমে এবং প্রথম বছরে আমার টাকা ইনভেস্ট হলো। প্রথম জিরোর এখন হলো লাইটটা সুইচ কই? এখন হলো 35,000, এক বছর পরে হলো 10,000। তারপরে ক্যাশ আসা শুরু করলো 20,000, 30,000, 40,000। প্রজেক্ট বি তে প্রথমেই হচ্ছে 55,000 টাকা খরচ হলো, পাউন্ড খরচ হলো,
দ্বিতীয় বছর কোনো রিটার্ন আসলো না, 0। তারপরে তৃতীয় বছর 25,000, তারপরে 15,000, 25,000, 35,000। আর আইদার অফ দ্য অবাভ পারচেজেস ওর্থ মেকিং অন ফিনান্সিয়াল গ্রাউন্ডস অ্যালোন, যদি শুধু ফিনান্সিয়াল সাইড চিন্তা করেন তাহলে দুটোই কি আমার কাছে মানে মূল্যবান। ওর্থ মেকিং মানে হচ্ছে যে আমাকে কিছু একটা দেবে, মানে পজিটিভ এনপিভি দেবে কিনা সেটা। আপনাকে কিন্তু এখানে এই যে উপরে বলছে যে এনপিভি পদ্ধতিতে যেতে হবে। যদি এনপিভি পজিটিভ হয় তাহলে এই যে ওর্থ মেকিং কথাটা দুটোর ক্ষেত্রেই যদি হয়, যদি কোনোটা নেগেটিভ হয় তাহলে আর সেটা ওর্থ মেকিং না। নেটওয়ার্ক তো বোঝেন যে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, এটা হচ্ছে তার মানে হচ্ছে যে এটা অ্যাসেটের দিকেই যাবে, মানে আমার প্রফিটের দিকেই যাবে আর কি। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? অঙ্ক আসলে এখানে দুটো, একটা এ কে ইভ্যালুয়েট করব, তারপরে বি কে ইভ্যালুয়েট করব। যেহেতু দুটোর ইন্টারেস্ট রেট আলাদা সেই জন্য টেবিল হবে দুইটা, কিন্তু যদি ইন্টারেস্ট রেট সেম হতো তাহলে একই ডিসকাউন্ট রেট দিয়ে ওই যে এর আগে যে অঙ্কটা যে বি সি এর ক্ষেত্রে করলাম, যে বি এবং সি তে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের একটা কলামের সঙ্গে দুটো প্রজেক্টের কাজ ক্যালকুলেশন করছে। এখানে সেটা হবে না, কারণ দুটো ডিসকাউন্ট রেট আলাদা। এটা আমরা একটু দেখি। এইটা এখানে প্রজেক্ট এর ক্ষেত্রে দেখেন টাইম হচ্ছে 0, 1, 2, 3, 4, যেহেতু 5 বছরের প্রজেক্ট। আর 0 টাইমে 35,000 টাকা আউটফ্লো, 10,000 টাকা আউটফ্লো 1 ইয়ারে। তারপরে এগুলো এখন ডিসকাউন্ট ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যেটা আমরা বলি, এইটা কোথায় পাবেন? যদি বছর এবং ইন্টারেস্ট রেট ম্যাচ করে তাহলে আপনারা প্রেজেন্ট ভ্যালু টেবিল থেকেই পাবেন। আর যদি ম্যাচ না করে তাহলে ক্যালকুলেটর টিপে বের করতে হবে। এইটা 1 হলো কেন 0 টাইমে? এইটার কারণ হচ্ছে যে 1/1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0। টাকাটা আজকে আউট হয়েছে, হ্যাঁ আজকে টাকাটা আউট হয়েছে তার জন্য। Zero- আউট 0 টাইম, সেই জন্য হচ্ছে পাওয়ার 0 হয়ে গেল, অতএব এটা 1। তারপরেরটা হচ্ছে 1/1 প্লাস আর। এখানে আর কত পার্সেন্ট ছিল এটা? এর ক্ষেত্রে 6%। তার মানে এইটা হবে 1/1 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 1। এটার মান 0.943। তারপর একটা 1/1.06 স্কোয়ার, তারপর একটা 1/1.06 কিউব, তারপর একটা 1/1.06 টু দি পাওয়ার 4 করলে এইগুলো পেয়ে যাবে। এখন এইগুলোর সাথে এইগুলো গুণ করেন, যেহেতু এটা -1, এটাই থাকলো, মাইনাস এটা গুণ করলে এটাও নেগেটিভ হলো, তারপরে সবগুলো পজিটিভ হলো। আমি যোগ করলাম, যোগ করা মানে এই পজিটিভ গুলা থেকে নেগেটিভ গুলা বাদ দিয়ে দিলাম, দিলে হলো 30.25। অর্থাৎ এটা যেহেতু 1000 দেওয়া আছে, এটা বলতে পারি 30,250, যেহেতু অঙ্কে বলে দিয়েছে 1000। একইভাবে বি প্রজেক্টের ক্ষেত্রে 8%। এখানে অনেক সময় লেখা হয় যে এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর এট 6%, ঠিক আছে, এইভাবে অনেক সময় লেখা হয়। আবার এখানে ওই যে ডিসকাউন্ট ফ্যাক্টর এট 8%, এইভাবে লেখা হয়। তাহলে হ্যাঁ, মানে আমরা স্যার ওই যে 35,000 মাইনাস ফিগার দিয়ে নিচে 1/1 প্লাস আর লিখবো, 10,000 দিয়ে 1/1 প্লাস আর স্কয়ার লিখবে, এই তো স্যার? হ্যাঁ 35,000 ডিভাইডেড বাই কি লিখি ফর্মুলায়? 1/1 প্লাস আর স্যার নাকি স্যার? হ্যাঁ 1/1 প্লাস আর আর স্যার টু দি পাওয়ার 1 আর কি স্যার? হ্যাঁ এইটা 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0। ও জি 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 স্যার, বুঝি, জি জি স্যার। 3 বছর পরে যেটা সেইটাকে কি লিখতাম? স্যার বুঝি নাই স্যার। 3 বছর পরে কত 30,000 না? তাহলে স্যার কিউব লিখতাম স্যার। হ্যাঁ 1/1 প্লাস আর এই 30 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল কিউব। 30টাকে যদি সরাই নেন তাহলে কি হয়? 30 ইন্টু 1/1 প্লাস আর হোল কিউব, তাই জি না? স্যার, জি এই স্যার। জন্যই 1/1 প্লাস আর হোল কিউব, এইটাকেই বলা হচ্ছে আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর। ঠিক আছে, এইভাবে আমি বি এরটাও বের করলাম। দ্বিতীয় বছর যেহেতু 0, এটা গুণ করলে এটা 0 হবে, করলে এটা কত হলো? এনপিভি 3.44, অর্থাৎ 3,440 পাউন্ড। তার মানে এখন দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে 30,000, এটা 3,000। তার মানে অবশ্যই, তবে আপনার কাছে কিন্তু কোনটা বড় কোনটা ছোট সেইটা চাইনি, আপনার কাছে চাইছে কি
Are either of the above purchases worth making? The answer is yes. Yes. Either of the given purchases worth making on financial ground. এখানে দুটোই কিন্তু worthwhile, তার মানে দুটোই পজিটিভ, ছোট বড় আপনার কাছে চাইনি, ঠিক আছে, বোঝা গেল? অতএব প্রশ্নটা ভালো করে বুঝবেন যে আসলে কি চাচ্ছে। আপনি বলবেন যে না এইটা বেশি প্রফিটেবল, ওইটা আপনার কাছে চাই নাই, অঙ্কে 0 দিয়ে দেবে। কোশ্চেনটা পড়বেন, লাস্টের দিকে খেয়াল করবেন যে আসলে আপনার কাছে কি চাচ্ছে, ঠিক সেইটার সাথে সুর মিলিয়ে লাস্টের ফিনিশিংটা দিবেন। ক্লিয়ার? স্যার এটা তো চাইলে আমি টেবিল ছাড়া ওই প্রেজেন্ট বিল অফ ক্যাশ ফ্লো মাইনাস যে ইনভেস্টমেন্ট ওইভাবে তো করতে পারবো। হ্যাঁ অবশ্যই, একটা করে। অবশ্যই। তাহলে এখানে একটু মাইনাস ইনভেস্টমেন্ট মানে লম্বা করে এটা করতে পারবেন। এখানে হ্যাঁ, আর এখানে কিন্তু স্যার মাইনাস ইনভেস্টটা কিন্তু শুধু 35 হবে আর নিচে না না না, এটা 50 হবে, এটা হবে, এটা হবে। এখানে দুটো হবে, মাইনাস 35 ডিভাইডেড বাই, এটা যেহেতু 0 টাইমের 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 0, আবার মাইনাস 10 বাই 1 প্লাস আর হোল স্কয়ার, এটা হোল টু দি পাওয়ার 0, তাহলে হোল টু দি পাওয়ার 1। স্যার আমি এইভাবে করলে হবে না, যেমন -10 নিচে হচ্ছে 1 প্লাস প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 1, আবার হুম। প্লাস 20 নিচে হচ্ছে 1 প্লাস 0.6 তার হোল স্কয়ার 2 অবশ্যই স্কয়ার। ঠিকই আছে, আপনার কনসেপশন ক্লিয়ার। ইয়েস, এভাবে মানে প্লাস 1 2 এভাবে দিয়ে আমি করে ব্র্যাকেট দিয়ে মাইনাস আমার ইনভেস্টমেন্ট মানে 35, এটা ঠিক আমার মনে হয় আছে, তারপরও অ্যান্সার হবে। এটা অবশ্যই অ্যান্সার 100% কারেক্ট, আপনার অঙ্কও কারেক্ট, কিন্তু কনসেপচুয়ালি আমি যেটা বলছি, হ্যাঁ 2 বছরই তো আপনার ক্যাশ আউটফ্লো হলো, জি। অতএব এই দুটো শেষে ট্রান্সফার করে দেন মাইনাস। আচ্ছা আমি যদি ওইভাবে করি তাহলে কি একটা না ভুল না হবে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর স্যার এই যে ফ্যাক্টরিংটা কিভাবে বলেন, এটা এইভাবে বেরিয়েছে না 1 প্লাস আর 1 by, 1 by, n 1 বাই 1 বাই নিচেই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, আচ্ছা 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। আচ্ছা ঠিক আছে। কখনো n এর মান 0 1 2 3 4 যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? তাহলে জি স্যার। আমার টাইমও তো শেষ, তাহলে আজকে 41 নাম্বার স্লাইড শেষ করলাম। আগামী দিন 42 থেকে শুরু করে এই চ্যাপ্টার শেষ করতে হবে, আর দুটো ক্লাস আছে। আগামী দিন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শেষ হবে। আসলে আমার বেশি সময় যায় কিন্তু আপনাদের এক্সাম্পলে বেশি বোঝানোর জন্য, থিওরি সাইডটা কিন্তু খুবই কম। ঠিক আছে, অসুবিধা নেই, আগামী ক্লাসে কমফোর্টেবলি এটা শেষ হবে। তারপরে লাস্ট ক্লাসে আমরা ওই স্প্রেডশিটে যাব, তারপরে স্প্রেডশিটে বেশি সময় লাগবে না, যদি কিছু সময় বা কারো কোশ্চেন টোশ্চেন থাকে ওই টাইমে আমি অ্যান্সার করবো। ওকে, সবাই ভালো, থ্যাংক ইউ স্যার। এই পর্যন্তই। নমস্কার স্যার।